প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটটা একটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট একটা সার্কিট। এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে এ বি টার্মিনালের সাপেক্ষে এই সার্কিটের থেভেনিন সমতুল্য সার্কিট বা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। শিক্ষার্থীরা, সার্কিটটা দেখতে সিম্পল লাগছে, আসলে সার্কিটটা একদম সিম্পল। তাহলে আমরা এই সার্কিটটা দুইটা পদ্ধতিতে করব। একটা হচ্ছে ভিটিএস তো আমি নির্ণয় করতেই পারবো, যেহেতু এখানে কি আছে, একটা কি ধরনের সোর্স, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই এখান থেকে ভিটিএস নির্ণয় করতে পারবো নির্দ্বিধায়, এটার কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি ভিটিএস নির্ণয় করা শেষ আরটিএস নির্ণয় করতে যাব, তখনই কিন্তু আমার সমস্যা হবে। কারণ আরটিএস নির্ণয় করলে কি করতে হয়, আমাদের যে সোর্স গুলো থাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো, সেগুলো যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট করতে হয়, আর যদি কারেন্ট সোর্স থাকে সেটা ওপেন করে দিতে হয়। কারণ আমি যখন আরটিএস নির্ণয় করতে যাব, তখন এই সোর্সটা এখানে থাকবে না। যেহেতু এই সোর্সটা থাকবে না, তাহলে পুরো সার্কিট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছাড়া আর কোনো ধরনের সোর্স কিন্তু থাকবে না। তখন আমি আরটিএস বের করতে পারবো না। যার ভিতরে আরটিএস বের করতে হলে আমাকে কি করতে হবে, আমি টেস্ট সোর্স ইউজ করতে পারবো। টেস্ট সোর্স হিসাবে আমি কি ব্যবহার করব, হয় কারেন্ট সোর্স নয় ভোল্টেজ সোর্স। আমি এই সার্কিটটাকে দুইটা পদ্ধতিতে টেস্ট সোর্স হিসাবে কারেন্ট সোর্সও নিব, টেস্ট সোর্স হিসাবে আমি ভোল্টেজ সোর্সও নিব, এবং নিয়ে দেখবো যে দুইটার উত্তর একই হয় কিনা। জাস্ট তোমরা অনেকেই হয়তো কনফিউশনে থাকো যে আমি ভোল্টেজ সোর্স নিব কারেন্ট নাকি কারেন্ট সোর্স নিব, অথবা ভোল্টেজ সোর্স নিলে কারেন্ট সোর্স নিলে মানের কোনো পরিবর্তন হয় কিনা। আর জাস্ট আমরা এই বিষয়টা এই ভিডিওতে লক্ষ্য করব। ওকে, তাহলে শিক্ষার্থীরা চলো আমরা সলিউশনের দিকে একটু আগাই। প্রথমে লক্ষ্য করো, আমি এই সার্কিটতে বের করবো ভিটিএইচ। ভিটিএইচ কিভাবে বের করবো, কোন প্রান্তের সাপেক্ষে, এই এবি প্রান্তের সাপেক্ষে বা এবি টার্মিনালের সাপেক্ষে। তাহলে এবি টার্মিনাল হচ্ছে খোলা, খোলা মানে কি, তাহলে এইটুকু দিয়ে ভিটিএইচ। খোলা প্রান্ত বলতে কি আমি বুঝবো যে এখানে যদি আমি কি করি, এই অংশটাকে দেখাই, তাহলে ভিটিএইচ মানে কি, এই খোলা প্রান্তের রেসপেক্টিভ ভিটিএইচ হচ্ছে এইটুকু, এইটুকু। অর্থাৎ আমি বলতে পারি আমার ভিটিএইচ এর ভ্যালু হচ্ছে এই 6 ওহমের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেইটা আমার ভিটিএইচ এর ভ্যালু। এখন বলতে পারো যে কেন এইটা না, এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ওপেন অবস্থায় এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বিধায় এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ধরে নাও মনে মনে এই অংশটা নাই, তার মানে কি এই খোলা প্রান্তে, এই খোলা প্রান্ত বলতে আমি ওপেন প্রান্ত বা এবি টার্মিনালের রেসপেক্টে আমি কাকে দেখছি, শুধুমাত্র 6 ওহম যে রেজিস্ট্যান্স তাকে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এইটার ভোল্টেজ ড্রপই কিন্তু আমার ভিটিএইচ এর মান। তাহলে আমি লিখতে পারি, দেখো শিক্ষার্থীরা, এইটুকু তো নাই, ধরে নেব যে এইটুকু এখন কি নাই, এইটুকু তোমার জন্য ওপেন। তাহলে এইটুকু যদি ওপেন হয়, তাহলে তোমার সার্কিট এইটুকু, তাহলে এটা একটা সিরিজ সার্কিট। ধরো এটা একটা সিরিজ সার্কিট, আর এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে আই কারেন্ট। কি কারেন্ট প্রবাহিত হচ্ছে তৃতীয়া, আই কারেন্টটা এভাবে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এখানে আমি যদি কি করি, কেভিএল অ্যাপ্লাই করি, তবেই কিন্তু আমার এই আই এর মানটা বের করে ফেলতে পারবো। কেন আমার আই দরকার, কারণ আমার এটার ভোল্টেজ ভিটিএইচ ইকুয়ালস টু বলতে পারি 6i। ভিটিএইচ মানে কি, এইটার ভোল্টেজ, আর এটা ভোল্টেজ বের করতে হলে কি করতে হবে, রেজিস্ট্যান্স গুণ কারেন্ট। এটা কারণ আমি জানি না, তাহলে এটা কারণ আমি বললাম যে পুরো সমগ্র সার্কিটের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম কি আই। তার আই কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হওয়ার সময় এদিকে যখন আসবে, তখন এখানেও কি আই কারেন্টই প্রবাহিত হবে, তাই এইটার মান লিখলাম আমি 6i। এখন আই এর মানটা আমরা একটু বের করি। একটু লক্ষ্য করো, আই এর মানটা যদি বের করতে চাই, এখানে আসো, প্রথমেই আমি শুরু করবো এখান থেকে যদি শুরু করি, এটা প্লাস, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা সিম্বল আমি দিব না, এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, তাহলে আসো আমি এটা দ্বিতীয় চিহ্ন ধরবো, প্রত্যেকটারই কোন চিহ্ন ধরবো, দ্বিতীয় চিহ্ন। দ্বিতীয় চিহ্ন কি আছে এখানে, প্লাস। তাহলে আমি লিখছি এখানে, আমি এটা এখানে লিখে নিই প্লাস 20, এরপর এটা দ্বিতীয় চিহ্ন মাইনাস 6, তার কারেন্টের মান কত, পুরা লুপের মধ্যে কারেন্ট কত, আই, 6i। তারপর এখান থেকে দ্বিতীয় চিহ্ন কি আছে, প্লাস, এটা তো একটা অলরেডি কি কারেন্টের মান দেওয়া আছে, সেটা কত, মানে এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এই ভোল্টেজ সোর্সের মান কত, ডাইরেক্ট ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে 2i। এরপর দেখো এদিকে যখন আসবে, তখন আমি দ্বিতীয় চিহ্ন মাইনাস, আর 6 তার কারেন্ট কত হবে, i ইকুয়ালস টু 0। তারপরে এইটুকুর মধ্যে আমার কেভিএল প্রয়োগ করা শেষ। এখন এখান থেকে আমি কি বের করতে, লক্ষ্য করো, 6i দুইটাই কিন্তু মাইনাসের, তাহলে মাইনাস 12i, মাইনাস 12 তে প্লাসের 2i চলে গেছে, তাহলে বলতে পারি মাইনাসের কি 10i। এবং এইটা প্লাস আছে, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, এটাও মাইনাস হবে 20। সুতরাং i ইকুয়ালস টু বলতে পারি 20/10
দুই পাশ থেকে তুই মাইনাস বাদ দিতে পারো, তার মান হচ্ছে 2 এম্পিয়ার। কার মানটা আমি পেলাম? I এর মান কিন্তু 2 এম্পিয়ার পেয়ে গেছি। তাহলে I এর মান যেহেতু পেয়েছি তাহলে VTH এর মান বের করতে পারবো। হ্যাঁ, তাহলে VTH টা আমি এখানে লিখে রাখছি, VTH equals to 6I, তাহলে 6 into I এর মান হচ্ছে 2 এম্পিয়ার। তারপর টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এইটুকুর মান পাচ্ছি 12 ভোল্ট। এই VTH এর মান 12 ভোল্ট বের করে ফেলছি। এখন কিন্তু আমার ঝামেলাটা আসলে শেষ না, ঝামেলাটা এখন শুরু। আমার RTH বের করাটা একটু ঝামেলা। তা দেখো তো আমি RTH বের করতে কিভাবে। আমি বলছিলাম যে দুইটাই সোর্স ধরবো। কি ধরবো? একবার আমি ভোল্টেজ সোর্স বিবেচনা করব, আর একবার আমি কারেন্ট সোর্স বিবেচনা করব। তাহলে এখন যেহেতু আমি এবি টার্মিনাল সাপেক্ষে সোর্স ধরছি, তাই সার্কিটটাকে আবার পূর্বের অবস্থাতে ফিরিয়ে নেই। সার্কিটটা পূর্বে যেরকম অবস্থায় ছিল ঠিক আমি সেই অবস্থায় ফিরিয়ে নিলাম। এখন লক্ষ্য করো আমি এখানে একটা সোর্স ধরে নিই। যে অংশটুকু মুছে দিছিলাম আমি সেই অংশটুকু আবার কিন্তু ব্যাক করে নিয়ে আসতেছি। তোমরা অবশ্য ব্যাক করে আনতে পারবে না, তোমরা অবশ্যই চিত্রটা নতুন করে আবার অঙ্কন করবা। তাহলে এই যে এবি টার্মিনাল এর রেসপেক্টে প্রথমে ধরবো আমরা কি একটা ভোল্টেজ সোর্স ধরবো। প্রথমে আমি ধরলাম এখানে আছে ভি থেভেনিন ভোল্টেজ, অথবা ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ, অথবা ভি নট, এটা বললেও চলে। তাহলে এইটা আমি বলতে পারি এখান থেকে। তাহলে এইটুকু সমান আমি কত ভোল্ট ধরলাম? এইটুকু আমি সমান ধরলাম 1 ভোল্ট। ভি থেভেনিন, ভিওসি অথবা ভি নট সমান কত ধরলাম আমরা? 1 ভোল্ট। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি এইটা হচ্ছে থেভেনিনের, দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এইভাবে না ধরে, এইভাবে তো আমি অনেকগুলো দেখালাম, তোমরা জাস্ট কি করবা, এটাকে ধরবা কিন্তু এইভাবে দেখিয়ে দিবা। এইটা হচ্ছে একটা সোর্স দিয়ে দিবা, এটা প্লাস এটা মাইনাস, আর এখানে কত ভোল্ট? 1 ভোল্ট। ওকে, এবার দেখো এখান থেকে একটা কারেন্ট এদিকে যাবে, এখান থেকে কারেন্ট এদিকে যাবে না, তার নাম হচ্ছে আই। তার নাম কি? আই। আর আমি জানি যে এই প্রান্ত, এটা যদি পজিটিভ প্রান্ত হয়, এখানে যেহেতু কোনো ধরনের কি নাই, কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, তাহলে আমি নির্দ্বিধায় এটাকে বলতে পারি যে এইখানের ভোল্টেজও 1, এই প্রান্তের ভোল্টেজও কত? 1 ভোল্ট। এ টার্মিনাল ভোল্টেজ কত? 1 ভোল্ট। আর এখানে তো মাইনাস রইল এটা। তাহলে এখন দেখো এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত আই, তাহলে আইটা এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিকে আসবে, এদিকে আসবে, তাই না? এরপর লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন এই যে একটা টার্মিনাল বা নোড আছে, এই নোডটার নাম দিলাম কি? এই নোডটার নাম হচ্ছে 1 নাম্বার নোড দিলাম, এবং এর যে ভোল্টেজ সেটা হচ্ছে V1। এখন লক্ষ্য করো এই V1 বিন্দুতে কে কে কারেন্ট, মানে কোন কোন শাখার কারেন্ট আসছে আর কোন কোন কারেন্ট শাখা চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কারেন্ট আসতেছে সেটা আমরা দেখতেছি, তাই না? এই কারেন্টের নাম কি? আই। এদিকে যে কারেন্ট আসতেছে তার নাম হচ্ছে আই। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই দিকে কারেন্টটা কি আসবে না চলে যাবে? এইটা যেহেতু পজিটিভ প্রান্ত, তাহলে আমরা জানি কারেন্টের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায়, তাই না? অর্থাৎ আমরা জানি যে কারেন্টটা যদি এন্টার করে নেগেটিভ প্রান্ত দিয়ে এবং লিভ করে পজিটিভ প্রান্ত দিয়ে, তার মানে একটা জিনিস লক্ষ্য করো, আমি বলতে চাচ্ছি এটা যদি আমার কি হয়, একটা সোর্স হয়, তাহলে এই যেটা পজিটিভ প্রান্ত, তাহলে এদিকে কারেন্টটা যাবে, এদিকে কারেন্টটা লিভ করবে। আবার এখানে ধরো একটা কোন সোর্স, কোন ধরনের রেজিস্ট্যান্স আছে, এখান থেকে আবার ফিরে আসলো, তারপরে সে এখানে ব্যাক করতেছে কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে কারেন্টটা কি পজিটিভ ডিরেকশন দিয়ে বের হচ্ছে আর ব্যাক করছে কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে আমি বলতে পারি এই মাইনাস দিয়ে যদি ব্যাক করছে কারেন্টটা, তাহলে এই দিকে হচ্ছে তার ডিরেকশন। ওকে, তাহলে এদিকে যে ডিরেকশন হয় আমি নাম দিলাম এটা হচ্ছে আই, এটা নাম দিলাম হচ্ছে I2। আর দেখো এইটাও এদিক দিয়ে আসতেছে, এও এদিক দিয়ে আসতেছে, যেহেতু এই শুধু রেজিস্ট্যান্স, এর কোনো স্পেসিফিক কোনো দিক নাই, তাই আমরা ধরে নিব যে এই নোড থেকে ও 1 নম্বর নোড থেকে সেই কারেন্টটা কি বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এটা নিচের দিকে যাচ্ছে, তার নাম দিলাম হচ্ছে I1। তাহলে তিনটা কারেন্ট আমরা পেলাম। একটা হচ্ছে এখানে 1 ভোল্ট পেজ সোর্স ধরার ফলে একটা কারেন্ট যাচ্ছে, তার নাম I, এদিক দিয়ে ফ্লো হবে। এরপর এই ফ্লো হলে এদিক দিয়ে একটা কারেন্ট কি করছে? চলে আসতেছে, আর এদিক দিয়ে একটা কারেন্ট নিচের দিকে চলে যাচ্ছে। এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে আমার V1 মানে 1 নাম্বার যে নোড ছিল সেই নোডের মধ্যে কিন্তু আমি KCL অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে দেখো আমি নোডের মধ্যে KCL টা অ্যাপ্লাই করছি। কি হচ্ছে একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে। ফার্স্টে সেখানে আমি যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে আমি একটু লিখে নিই, অ্যাপ্লাই KCL at নোড 1। কি পাচ্ছি? এখান থেকে কে কে আসতেছে? আসতেছে I2 প্লাস আসতেছে I ইকুয়ালস টু চলে যাচ্ছে I1। আমি এটা লিখতে পারি এখানে।
শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি কোন একটা টেস্ট সোর্স এখানে ধরবো, সেটা ভোল্টেজ সোর্সই হোক অথবা কারেন্ট সোর্সই হোক, তখন আমার কি করতে হবে, সার্কিটের মধ্যে কোন ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটাকে বাদ দিতে হবে। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে ওপেন। এখানে লক্ষ্য করো, এই যে একটা সোর্স ছিল সেটা আমার বাদ দিতে অবশ্য খেয়াল নেই, কিন্তু এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। কেমন? তাহলে এইটুকু এখানে বাদ দিলাম, যেহেতু এটা ভোল্টেজ সোর্স ছিল, তাহলে এটা আমি কি করতে পারি, বাদ দেওয়ার পরে এটাকে আমি ডাইরেক্ট টান দিয়ে কি করতে পারি, শর্ট সার্কিট করে দিতে পারি। এখন আসো আমরা আমাদের সেই কারেন্টটা লিখছিলাম, কাঙ্ক্ষিত কারেন্টের মানটা আমরা বের করব। আমি এই দিক থেকে যদি আসি, ধরো এটার প্রথম চিহ্ন কি, প্লাস ধরলাম, এটাকে আমি ধরলাম হচ্ছে প্লাস। তাহলে এটা যদি আমি প্লাস ধরি, প্লাস 2i লিখি, এটা ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে মাইনাস V1। অর্থাৎ আমি এই দিক থেকে যখন যাচ্ছিলাম তখন এইটার সিম্বলটাকে আমি কি ধরলাম, এইটার দ্বিতীয় সিম্বলটাকে ধরলাম পজিটিভ সিম্বল। তাহলে এইটার ভোল্টেজ থেকে এইটার ভোল্টেজ মাইনাস হবে বাই তার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, এই পুরো শাখার রেজিস্ট্যান্সের মান কত, 6 ওহম। তাহলে এইটা হচ্ছে 6 প্লাস আই, এখানে আমি লিখলাম শুধু আই, শুধু আই বলতে কি এআই। তাহলে এআই হচ্ছে এদিকে আসতেছে, তাহলে এআইটা কি হবে, এআইটা হবে যেহেতু এআইটা এই দিক থেকে এখানে প্রবেশ করতেছে, তাহলে কোন পাশের ভোল্টেজ বড়, অবশ্যই এই ভোল্টেজটা বড় আর এই ভোল্টেজটা ছোট, যার ভিতরে এখান থেকেই কিন্তু কারেন্টটা এদিকে যাচ্ছে। তাহলে এই ভোল্টেজ থেকে এটা মাইনাস, তার মানে 1 মাইনাস V1। ওকে, তার রেজিস্ট্যান্স কত, 10 ওহম সমান I1 বলতে কোনটা বুঝবো, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, এটা তো জানি যেহেতু আমরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতেছি, তাই এটার ভোল্টেজ তো গ্রাউন্ড ভোল্ট, তাই না, মানে গ্রাউন্ড বলতে কি 0 ভোল্ট আর কি। তাহলে এটা আমি লিখতে পারি V1 বাই তার রেজিস্ট্যান্স কত, 6 ওহম। এখন আমরা টোটাল ক্যালকুলেশন করে একটু লক্ষ্য করো ক্যালকুলেশনটা কি হয়। এখানে আমি যদি ভাগ করে ফেলে আলাদা আলাদা করে V1 অথবা একসাথে লসাগু নিলেও করা যাবে, লসাগু 6 আর 10, তাহলে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি এর মান আসবে 30। তাহলে 30 যদি ক্যালকুলেশন করো এটা কত হবে, 5 6 30, তাহলে 5 দুগুণে এটা 10i মাইনাস 10 V1। এখানে এটা সরি 10 হবে না, এটা হবে কত, 5। এরপর আসো এর ক্যালকুলেশন করলে 3, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 3 V1। এরপর কি আর রইলো, V1 বাই কত, 6। এখন আমি দুই পক্ষ থেকে কি দিয়ে ভাগ দিতে পারি, দুইটাকে 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে 5 আর এখানে থাকবে 1। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মান কত আসে, 5 আর 3 কত, 8। আর এখানে অন্য কোন ধরনের ভ্যালু দেখতে পাচ্ছ, তার মানে হচ্ছে 10i মাইনাস, আমি এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে 8V1 আর প্লাস 3। আর নিচে মানটা কত, আমি কি দিয়ে ভাগ দিলাম, 6 দ্বারা, তাহলে নিচে হলো 5 আর এখানে থাকবে V1 আর নিচে 1। এখন ক্যালকুলেশন করলে কি আসবে একটু লক্ষ্য করো, 10i মাইনাস 8V1 প্লাস 3 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে কত আসবে, 5V1। এখানে তো আমি কিন্তু বের করবো কার মান, V1 এর মান, কারণ আমার আননোন রাশি কিন্তু V1। এখানে একটা আননোন রাশি আছে i, তাই না, i এর মানটা কিন্তু বের করতে হবে। আচ্ছা একটু পরে দেখি, আমি ক্যালকুলেশনটা করে নিই। আমরা সবগুলো যদি এক পাশে নিয়ে আসি, কনস্ট্যান্ট ভ্যালুটাকে ওই পাশে নিয়ে নিই, তারপর 10i মাইনাস 8V1 মাইনাস 5V1 ইকুয়ালস টু, এটাকে কি লিখবো, মাইনাস 3। এরপর কি আসলো দেখো, 10i মাইনাস, এটা টোটাল যদি ক্যালকুলেশন করো 13V1 হবে ইকুয়ালস টু মাইনাস কত, 3। এখন এইটুকুকে আমি একটু উপরে নিয়ে নেই, কারণ উপরে এখানে নিয়ে আসছে দেখো। এরপর i এর মানটাকে আমরা জানি, এখানে 10, এই যে i এর মান, এই আইটা কি আমরা জানি, i বলতে কোন শাখার কারেন্টকে বোঝাচ্ছিলাম, i বলতে কোন শাখার কারেন্টকে বোঝাচ্ছিলাম, i কিন্তু এই যে শুধু i কিন্তু এই শাখার কারেন্ট ছিল, শুধু i কোন শাখার কারেন্ট ছিল, এই শাখার কারেন্ট ছিল i। তাহলে এই শাখার কারেন্ট যদি i হয়, তাহলে i এর পরিবর্তে আমি বসাতে পারি 1 মাইনাস V1 বাই তার রেজিস্ট্যান্স কত, 10। অর্থাৎ আমি এদিকে যখন i ধরলাম, তাহলে এইটার ভোল্টেজ, এটা কারেন্ট কি বের হবে, এইটার ভোল্টেজ মাইনাস এইটার ভোল্টেজ ডিভাইডেড বাই এইটার রেজিস্ট্যান্স, রইল এইটুকু। এরপর কি আছে, মাইনাস 13Vi ইকুয়ালস টু মাইনাস 3। এরপর ক্যালকুলেশন করো 8 আর 10 চলে গেল, তাহলে কি থাকলো এরপর লাইন, 1 মাইনাস V1 মাইনাস 13V1 ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে এখান থেকে যদি আমি V1 টা বের করি, তাহলে মান পাবো হচ্ছে মাইনাস 14V1 ইকুয়ালস টু মাইনাস 3 পাশে চলে গেলে
-1 আর -3 হলো মাইনাসের কত, এটা 4। তাহলে এখান থেকে কিন্তু আমি v1 এর মানটা বের করতে পারি। তাহলে v1 টা কত হবে? শিক্ষার্থীরা এখন যদি তোমরা ক্যালকুলেশন করো, এই v1 এর মানটা কত পাবে? v1 -4 বাই -14। টোটাল যদি ক্যালকুলেশন করো এর মান পাবে 0.2857। এটা হচ্ছে v1 এত ভোল্ট। তাহলে যেহেতু v1 পেয়ে গেছো, তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের মানটা নিশ্চয়ই বের করতে পারবা, তাই না? তাহলে এইটা কারেন্ট যদি বের করতে চাই, আমি একটু মুছে এখান থেকে একটু কারেন্টটা জাস্ট বের করছি। ওকে, তাহলে কারেন্টটা কি হবে একটু লক্ষ্য করো, এটা কারেন্ট। তাহলে এটা কারেন্ট কি দ্বারা প্রকাশ করেছিলাম? I ইকুয়ালস টু কি লিখেছিলাম? 1 মাইনাস v1 বাই তার রেজিস্ট্যান্সটা কত? 10। তাহলে 1 তো রইলো 1 হিসেবে, আর v1 এর মানটা আমরা কত পেলাম? v1 এর মান পেলাম হচ্ছে 0.2857, আর নিচে রেজিস্ট্যান্স হচ্ছে 10। টোটাল ক্যালকুলেশন যদি করি আমি, এর মান পাবো 0.07143 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কারেন্টের মান। ওকে, কারেন্ট পেয়ে গেছি, তাই না? এখন আমার RTH বের করতে আর কোনো বাধা নাই। RTH ফর্মুলা কি দেখো, RTH ইকুয়ালস টু কি ছিল? VTH বাই I। তাহলে VTH এর মান কত ধরেছিলাম আমি? 1 ভোল্ট। তাহলে এটা উপরে 1 আর নিচে I এর মানটা কত বসিয়ে দাও? 0.07143। টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান আসবে 13.99 ওহম। তাহলে VTH তো আমি পূর্বেই পেয়েছিলাম, সেটা 12 ভোল্ট ছিল, আর এখানে RTH এর মান কত পেলাম? 13.99। তাহলে এইটাতে মূলত আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো। এখন শিক্ষার্থীরা দেখো, এই পুরো অঙ্কটা আমরা আবার সলিউশন করব। যদি আমি এখানে 1 ভোল্টটা না ধরে আমি এখানে 1 এম্পিয়ার কারেন্ট ধরি, তখন কি মানটা আসবে একটু লক্ষ্য করো। এই যেখানে আমি কি করলাম, এখানে একটা সোর্স দেখালাম, আর এই সোর্সটা হচ্ছে কি, এটা কি সোর্স? কারেন্ট সোর্স। বললাম কারেন্টের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এই কারেন্ট সোর্সটা এখানে থাকলে তার মান কত? 1 এম্পিয়ার। এখন পুরো সার্কিটটা মূলত কেমন হবে সেটা আমি আবার নতুন করে এটুকু মুছে অঙ্কন করছি। শিক্ষার্থীরা, আমি এখানে জাস্ট সোর্স চেঞ্জ করেছি। এই সোর্স চেঞ্জ করার জন্য আমার নতুন করে VTH বের করার দরকার নাই। কারণটা কি? কারণ আমি ভেতরে কোনো ধরনের পরিবর্তন করি নাই, তাহলে ভেতরে VTH কিন্তু আগের মতোই থাকবে। তাহলে VTH এর মান আমি লিখতে পারি কত? VTH ইকুয়ালস টু 12 ভোল্ট। আমাকে নতুন করে বের করতে হবে কি? RTH। ওকে, তাহলে দেখো কারেন্টের ডিরেকশনে কোনো ধরনের চেঞ্জ নাই, কারণ এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটা এদিকে যাচ্ছে। এখানে জাস্ট চেঞ্জ হবে, এখানে আমি আগে একটা ভোল্টেজ সোর্স টেস্ট সোর্স হিসেবে ইউজ করেছিলাম, যার ভিতরে এটা ভোল্টেজ আমি জানতাম, তার মান কত ছিল? 1 ভোল্ট। কিন্তু এখন এটার মান আমি জানি না, এটার মান আমি জানি না, কারণ আমি এখানে একটা কারেন্ট সোর্স ধরেছি। তাহলে এদিকে কত কারেন্ট পাস হচ্ছে সেটা আমি জানি, কিন্তু এখানে ভোল্টেজ কত হবে সেটা আমি জানি না। আমি ধরে নিলাম এখানে যে ভোল্টেজ পাস হচ্ছে তার নাম হচ্ছে VTH বা থেভেনিন ভোল্টেজ। এখন আমার কি করতে হবে? RTH বের করতে হলে কি কাজটা করতে হবে? আমার বের করতে হবে VTH বাই কত? I। এখন VTH এর মানটা আমাকে বের করতে হবে, কারণ আমি I এর মানটা জানি, I এর মান কিন্তু 1। এখন VTH এর মানটা যদি আমি বের করতে পারি, তবেই কিন্তু আমি কি করতে পারবো? আমার এই সার্কিটের মধ্যে RTH টা বের করে ফেলতে পারবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই V1 এর মধ্যে যদি KCL অ্যাপ্লাই করতে চাই, একটা জিনিস আমাকে এখানে মাথায় রাখতে হবে। আমি যখন ভোল্টেজ সোর্স ইউজ করেছিলাম, তখন এই যে এখানে আননোন কারেন্ট ছিল, সেইটা নিয়ে আমার কোনো টেনশন ছিল না। যেই মুহূর্তে আমি এখানে কারেন্ট সোর্স অ্যাপ্লাই করছি, তখন দেখো এখানে একটা আননোন কারেন্ট আছে, তাই না? আননোন কারেন্ট বলতে এখানে একটা কারেন্ট লাগবে, যে কারেন্টের ফলে এই ভোল্টেজের মানটা বের হবে। এখন তুমি ভাবতে পারো যে আমি তো এইটার কারেন্ট কত ধরলাম? I2 ধরলামই, তাহলে আমি I2 সমান I ধরতে পারি কিনা? না, আমি I2 সমান I ধরতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে এই শাখার ভোল্টেজ হচ্ছে, মানে এই শাখার যে কারেন্ট সেটা সে নিজেই আননোন। আবার এখানে দেখো এখানে একটা কারেন্ট আছে, সেটাও আননোন। তার মানে আননোন শাখার কারেন্ট এই আননোন হতে পারে না, যার বিধায় তাহলে আমার যে কোনো একটা জানা শাখার কারেন্ট এখানে ধরতে হবে। আর একটা ধরো এই দিকতে যে কারেন্ট আসতেছে I, সেটা তো 1 এম্পিয়ার, তুমি জানো অলরেডি, এটা তুমি জানো 1 এম্পিয়ার কারেন্ট আসতেছে। আর এই দিকতে একটা কারেন্ট অজানা, এই শাখার কারেন্ট আমি জানি না, বের করতে হবে, কারণ এই শাখার কারেন্ট কিন্তু ডিপেন্ড করতেছে এর মানের উপরও, তাই না? এখন এইটার মান তাহলে আমি ধরে নিব যে এইখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছিল তার মান হচ্ছে
আই। আমরা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে মানটা পাচ্ছ, দেখো কে কে চলে আসছে, i2 চলে আসছে আর চলে আসতেছে কে i। সেক্ষেত্রে দুইটা i একই রকম হয়ে গেল না? তাহলে আমি একটা কাজ করি, এটা i আর এটা নাম দিলাম হচ্ছে i নট। কারণটা কি? কারণটা যেহেতু আমরা থেভেনিনের বের করতেছি, ভোল্টেজ বের করতেছি, তাহলে এখানে তাই এটা i নট ধরলাম। জাস্ট একটা নাম আর কি, তুমি যে কোনো কিছু ধরতে পারো, সমস্যা নাই। তাহলে এইটা এখানে কে কে আসতেছে, i2 আসতেছে, i নট আসতেছে আর চলে যাচ্ছে কে শুধু i। তাহলে ক্যালকুলেশন করি, মানগুলো বসাই। i2 মানে কি এই দিক থেকে যে এই শাখার মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখন একটু লক্ষ্য করো তো, এই শাখার কারেন্টটা যদি বের করতে চাই আমি এখান থেকে বের করতে পারি কিভাবে, লিখবো হচ্ছে 2i মাইনাস v1 বাই তার রেজিস্ট্যান্স 6 প্লাস i নট, তার কারণ আমরা জানি 1 এম্পিয়ার, আর এই i এর মানটা কত, v1 বাই কত, v1 বাই 6। ক্যালকুলেশন করলে মানটা পাবো, তাহলে উপরে হচ্ছে 2i, i এর মানটা পরে বসাই v1, নিচে 6। আমি যদি লসাগু করে ফেলি এটা এক লাইনে, তাহলে মানটা পাবো হচ্ছে 6 আর নিচে হচ্ছে 6 ইকুয়ালস টু v1 বাই 6। তো দুই পাশ থেকে 6 বাদ দেই, দুই পাশ থেকে 6 বাদ দিলে পাবো 2i মাইনাস v1 প্লাস 6 ইকুয়ালস টু v1। এখন 2i এর মানটা 2 তো জানি, মানে i এর মানটা বসিয়ে দিই। তাহলে i এর মান কোন শাখার কারেন্ট বলছিলাম, এই শাখার কারেন্ট, তাই না? এই শাখায় তো আমার i এর মান, তাহলে এইটাকে আমি লিখতে পারি v1 বাই 6 মাইনাস v1 প্লাস 6 ইকুয়ালস টু v1। ক্যালকুলেশন করলে কি আসবে, এর সাথে ক্যালকুলেশন করলে কত আসবে, 3 আসবে। তাহলে 3 যদি থাকে লাইনটা কি দাঁড়াচ্ছে, v1 বাই 3 মাইনাস v1 আমি পাশে নিয়ে আসলাম, আর ওই পাশে মাইনাস 6 করে নিয়ে নিলাম। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে লসাগু হবে এটা 3, তাহলে v1 মাইনাস 3v1 মাইনাস 3v1 আর ইকুয়ালস টু মাইনাস কত 6। আমি ক্যালকুলেশনটা এদিকে নিয়ে আসছি। তাহলে এটাকে আমি লিখতে পারি 3 3 6, 6 থেকে 1 চলে গেছে, তাহলে 5 মাইনাসের 5v1 ইকুয়ালস টু 3 6 কত মাইনাসের 18। তাহলে এখান থেকে v1 ইকুয়ালস টু আমি লিখতে পারি 18 ভাগ 5, ক্যালকুলেশন করে মান পাবো 3.6 ভোল্ট। এটা হচ্ছে 3.6 ভোল্ট। এখন দেখো আমি যে কাজটা করব, আমাকে বের করতে হবে কার মান, আমাকে বের করতে হবে VTH এর মান। আমি কার মান পেয়েছি, আমি v1 এর মান পেয়েছি, মানে আমি এইটার মান পেয়েছি। তাহলে আমি এইটার মান পেয়েছি, এটার মান বের করতে হবে। তাহলে দেখো তো আমি জাস্ট এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিল, এই যে 1 এম্পিয়ার কারেন্ট, তার ফর্মুলাটা ইউজ করে আমি কিন্তু এখান থেকে মানটা বের করতে পারি। কিভাবে একটু লক্ষ্য করো, i নট ইকুয়ালস টু আমি লিখতে পারি, যেহেতু কারেন্ট এই দিক থেকে এদিকে যাচ্ছে তার মানে এটা বড়, আমি বলতে পারি VTH মাইনাস v1 বাই তার রেজিস্ট্যান্স কত 10। এরপর যদি আমি টোটাল ক্যালকুলেশন করি কত হবে, 10 i নট ইকুয়ালস টু VTH মাইনাস v1, বা আমাদের VTH, তাহলে VTH রেখে আমি 10 i নট প্লাস করে দিলাম v1, মানটা বসিয়ে দাও 10, আর i নট এর মান কত, i নট এর মান হচ্ছে 1 এম্পিয়ার, প্লাস v1 এর মানটা কত, v1 এর মান কিন্তু আমরা এখান থেকে বের করলাম, সেটা কত 3.6। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো 10 প্লাস 3.6 ইকুয়ালস টু 13.6। এটা একক হচ্ছে ভোল্টেজ, ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা আমি কিন্তু এখান থেকে কি বের করলাম, VTH বের করে ফেলছি, তাই না? আমার দরকার কিন্তু RTH, তাহলে RTH বের করো, RTH ইকুয়ালস টু VTH বাই কত 1। তাহলে এখানে VTH এর মান কত পেলাম 13.6 আর নিচে 1 ইকুয়ালস টু 13.6, যেহেতু রেজিস্ট্যান্স তার মানে হবে কি ওহম। তাহলে শিক্ষার্থীরা ওই মানের সাথে, মানে পূর্বের মানের সাথে এই মানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কাছাকাছি প্রায় না। ওইটা ছিল 3.99 মানে 13.99, আর এখানে আছে কত 13.6। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।